নজর আমাদের সীমান্তের ওপারে। ইউনূস সরকারের টার্গেট কি সংখ্যালঘু মেধাবীরা? এই প্রশ্ন উঠছে। তার কারণ পুলিশ প্রশাসনে কি সংখ্যালঘু শূন্য করতে চাইছে ইউনূস সরকার? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ সিভিল সার্ভিস পাশ করে রেকমেন্ডেশন পেয়েছিলেন, অথচ গেজেট থেকে তার নাম বাদ। এরকম সংখ্যা কত? সংখ্যালঘু মেধাবী এরকম সংখ্যা কত জানবো। মৈত্রেয়ী রয়েছেন সরাসরি আমার সঙ্গে, একবার কথা বলবো। মৈত্রেয়ী, এই প্রশ্ন কেন উঠছে যে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসনের সংখ্যালঘু শূন্য যেন হয় পুলিশ প্রশাসন, তা করতে মরিয়া ইউনূস সরকার। সিভিল সার্ভিস পাশ করেছিলেন, গেজেটে নাম ছিল, পরবর্তী গেজেটে নাম নেই। এই সংখ্যা কত? দেখো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে তার কারণ সাম্প্রতিক একটি গেজেট প্রকাশিত হয়েছে 15ই অক্টোবর। 43তম বিসিএস এর গেজেট নোটিফিকেশন জারি হয়েছিল এবং তারপর 30শে ডিসেম্বর নতুন করে সেই পরীক্ষারই গেজেট নোটিফিকেশন ইস্যু করা হয়। সেখানে দেখা যায় 168 জনের নাম বাদ পড়েছে। এই 168 জনের মধ্যে 71 জন হিন্দু বা বৌদ্ধ, অর্থাৎ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের। 42.26% হচ্ছে এই বাদ পড়া সংখ্যালঘুরা। এর মধ্যে বিভিন্ন মেনলি ছখানা যে উচ্চতর যে লাইন রয়েছে, অর্থাৎ যে টপ 6টি ক্যাডার রয়েছে, সেখান থেকে কিন্তু বাদ পড়েছেন মেজরিটি এই সংখ্যালঘুরা। তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসে 35%, ফরেন সার্ভিস থেকে সংখ্যালঘুরা বাদ পড়েছেন 67%, পুলিশে 12.5%, অডিট সেকশনে 100%, ট্যাক্স সেকশনে 71% এবং কাস্টমসে 33.33%। ওভারঅল যদি দেখা যায় যে তথ্যগুলো আমাদের সামনে এখন উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত এবং যে সমস্ত পড়ুয়াদের নাম বাতিল করা হয়েছে তাদের তরফ থেকেও, সেই সমস্ত বাংলাদেশি পড়ুয়ার তরফ থেকেও আমরা এই তথ্য জানতে পারছি যে এই বিপুল সংখ্যায় প্রায় 40%-এরও ওপরে হিন্দু মেধাবী ছাত্রছাত্রী, তাদের নাম বাদ পড়েছে। এবং থেকেই কিন্তু এই প্রশ্নটাই উঠছে যে ইউনূস সরকার কি কোথাও গিয়ে এবার অ্যাডমিনিস্ট্রেশন থেকেও মেধাবী সংখ্যালঘুদেরকে কাটছাট করাতে বা সরাতে তৎপর হয়ে উঠছে কিনা। ঠিকই মৈত্রেয়ী, তার কারণ যে তথ্য উঠে আসছে সেই তথ্য ভয়াবহ তথ্য। 42.26% সংখ্যালঘু সম্প্রদায়ের নাম বাদ। নতুন করে 168 জনকে বাদ দেওয়া হয়েছে। এই 168 জনের মধ্যে থেকে 71 জনই সংখ্যালঘু। যদি আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট হিসেবে দেখি তাহলে দেখতে পাবো অ্যাডমিনে 35%, ফরেনে 67%, পুলিশে 12.5%, অডিটে 100%, ট্যাক্সে 71% এবং কাস্টমসে 33.33% সংখ্যালঘু বাদ। অর্থাৎ কিনা টার্গেট সংখ্যালঘুরা, সে চাকরির পরীক্ষা থেকে পুলিশ প্রশাসনের পদে যেন সংখ্যালঘুরা না বসতে পারে, সেটা যেমন দেখা হচ্ছে, তেমন বারবার সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। নতুন করে খবর আসছে বরিশাল থেকে। বরিশালে এক সংখ্যালঘু বাসিন্দা, তাকে ধারালো অস্ত্রের কোপ দেওয়া হয়েছে। গুরুতর জখম হয়ে তিনি হাসপাতালে ভর্তি। বিনয় চন্দ্র নাম। অগস্ট মাসে বিনয় চন্দ্রের বাড়িতে লুটপাট করা হয়েছিল এবং কট্টরপন্থীরা লুটপাট করেছিল বলে তিনি থানায় অভিযোগ করেছিলেন, ডাকাতির অভিযোগ করেছিলেন। এবার সেই অভিযোগ তুলে নিতে হবে। কট্টরপন্থীরা চাপ দিচ্ছিল দিনের পর দিন, আর তা ফেরাতে রাজি না হওয়ায়, অভিযোগ না তুলতে রাজি হওয়ায় তার উপর হামলা করা হয়েছে বরিশালে। যত বেশি অত্যাচারের খবর আসছে, যত বেশি অত্যাচার বাড়ছে বাংলাদেশে, তত বেশি বেআইনি অনুপ্রবেশ ঘটছে। সঠিক নিয়ম নীতি মেনে যত না মানুষ বাংলাদেশে আসছেন, তার থেকে ঢের সংখ্যক বেশি মানুষ গত জুলাই থেকে এখনো পর্যন্ত আসছেন। বাংলাদেশ থেকে এসে তারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছেন বলে গোয়েন্দারা বলছেন। দিল্লিতে নতুন করে আবার বাংলাদেশ সেল খোলা হলো। 2 দশক আগে দিল্লি পুলিশে এই বাংলাদেশ সেল ছিল। এই বাংলাদেশ সেল কি? আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, এর আগে প্রায় 2 দশক আগে, বছর 20 আগে এই বাংলাদেশ সেল ছিল, নতুন করে বাংলাদেশ সেল খুলতে হলো কেন? কি এই বাংলাদেশ সেল?
দেখো, 2 দশক আগে প্রায় 2000-এর গোড়ার দিকে তৎকালীন দিল্লি পুলিশ কমিশনার এই বাংলাদেশ সেল তৈরি করেছিলেন। এর মূল উদ্দেশ্য ছিল বাংলা ভাষাভাষী কিছু পুলিশ অফিসার থাকবেন সেই সেলে, এবং এরা বিভিন্ন দল করে তারা কাজ করবেন, এবং মূলত তাদের কাজ হবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করা এবং তাদের নথি চেক করা, তাদের ভেরিফিকেশনের প্রসেসটা শেষ করা, এবং যদি পাওয়া যায় যে কেউ ইলিগালি ভারতে থাকছেন কোনো বাংলাদেশি, তাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা। এই সেলকে কিন্তু আবারও অ্যাক্টিভ করা হয়েছে বলে আমরা দিল্লি পুলিশের শীর্ষ সূত্র মারফত জানতে পারছি, এবং বিভিন্ন জোনে দিল্লি পুলিশের দিল্লি শহরে যে কয়েকটি জোন রয়েছে প্রত্যেকটি জোনেই এই বাংলাদেশি সেল খোলা হচ্ছে। সেখানে এক একটি টিমে, এক একটি সেলের টিমে 5 থেকে 10 জন সদস্য থাকবেন। তার মধ্যে সেই পুলিশ কর্মীদের মধ্যে বাংলা জানা পুলিশ কর্মীরা থাকবেন। ইন্সপেক্টর অথবা এএসআই পদমর্যাদার একজন অফিসার তিনি এই সেলের নেতৃত্ব দেবেন। মূলত এই সেলের কাজ হবে খুঁজে বের করা বিভিন্ন অনুপ্রবেশকারীদের, তারা কোথায় আছে তাদের তথ্য তালাশ করা, তো নথি যদি সন্দেহভাজন কাউকে পাওয়া যায় তাদের নথি ভেরিফিকেশন করা, বিভিন্ন অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখা, এবং সবশেষে যদি তাদেরকে ইল্লিগালি তারা ইমিগ্রেন্ট বলে তাদের পাওয়া যায়, অর্থাৎ অনুপ্রবেশকারী হিসেবে যদি তারা চিহ্নিত হন, তাদেরকে বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করা। ধন্যবাদ মৈত্রী। বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে এই আশঙ্কা কিন্তু অনেক বাঙালির মধ্যে রয়ে গিয়েছে। দিল্লিতে বাস করছেন এরকম অনেক বাঙালি, দীর্ঘদিন ধরে বাস করছেন, কিন্তু তারা ওই বাংলাদেশ সেলের তাদের কাজকর্ম, তাদের ক্রিয়াকলাপ জানেন, কিভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, ঠিকমতো তথ্য প্রমাণ যদি না পাওয়া যায় তাহলে কি হবে? আচ্ছা, বাংলায় কথা বলছেন, এটাই কি অপরাধ? বাংলায় কথা বললেই ধরে নিতে হবে বাংলাদেশি? অন্তত সেই ভয় তো পাচ্ছেন। দিল্লিতে যে বাঙালিরা রয়েছেন তারা রাজধানীর বিভিন্ন জায়গায় ধরপাকড় চলছে। শুধু তাই নয়, অনেক বাঙালি এই ভয়েই রয়েছেন যে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেবে না তো। নথি যাচাইয়ের জন্য দিল্লি পুলিশের একটা টিম আমাদের রাজ্যেও আসছে। নয়াদিল্লির বসন্ত কুঞ্জ লাগোয়া এলাকা, নাম বাঙালি বস্তি। মূলত বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা থাকেন। তাদের অনেকেই এখন আতঙ্কে, কারণ এই সব এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ, ধরপাকড় চলছে। অভিযোগ, বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে বাবা মার কাগজ দাও, প্রধানের কাগজ দাও, তোমরা এখানে না বাংলাদেশের। তো আমাদেরও তো ভয় আছে যে আমরা এখন খাবো না, রান্না করবো না, এদের পিছে কাগজপত্র নিয়ে ঘুরতে থাকবো। অগস্ট থেকে উত্তাল বাংলাদেশ, তারপর থেকে অনুপ্রবেশ বেড়েছে। অনেকেই সীমান্ত পেরিয়ে এপারে চলে এসেছেন। এই পরিস্থিতিতে গত 10ই ডিসেম্বর দিল্লি পুলিশকে চিঠি দেন উপরাজ্যপাল। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা দিল্লিতে ঢুকেছেন কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন। তারপর থেকে আসরে নামে দিল্লি পুলিশ। বিভিন্ন এলাকার বাসিন্দাদের নথি তারা খতিয়ে দেখছে। সন্দেহ হলেই পাকড়াও করে নিয়ে যাচ্ছে। প্রায় 5000 মানুষের বাস রয়েছে। এখানকার যারা বাসিন্দা তাদের বক্তব্য, তাদের অধিকাংশই এখানে ভারতীয়। এই পরিস্থিতিতে অনেকে আতঙ্কে ভুগছেন। সাম্প্রতিকতম জাহাঙ্গীর এবং তার পরিবারকে বাংলাদেশে ডিপোর্ট করে দেওয়ার খবর আসার পর এখানে আমার সামনে মনে করো 2-3জনকে নিয়ে গেছে, ছেড়ে দিচ্ছে তাদের আইডি গ্রুপ চেক করে। আমরা তো বাঙালি একসাথে সবাই থাকি, কে কোন জায়গার আমরা তো বলতে পারবো না। নথি যাচাই করতে পশ্চিমবঙ্গেও এসেছে দিল্লি পুলিশ। কয়েকদিন ধরে কোচবিহারের বিভিন্ন জায়গায় যাচ্ছে দিল্লি পুলিশের প্রতিনিধি দল। দিল্লিতে যারা থাকে, যে সমস্ত মানুষ, এখানকার মানুষ ওখানে থাকে, কাজ করে দীর্ঘদিন থেকে, তারা সত্যিকারের ভারতীয় নাগরিক কিনা সেই ইনভেস্টিগেশনে ওরা এসেছিল। যে সমস্ত কাগজ ওরা নিয়ে এসেছে সেই কাগজের ভিত্তিতে আমরা প্রত্যেকটা মানুষকে ভেরিফাই করে তাদেরকে দিয়ে দিয়েছি। দক্ষিণ পশ্চিম দিল্লির ঘিঞ্জি এলাকা, ছোট ছোট ঘর, ঝুপড়ি। এই বাঙালি বস্তিতে এখন নজর দিল্লি পুলিশের। তারা জানিয়েছে বেশ কয়েকজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সে দেশে ফেরত পাঠানো হয়েছে। তাদের বক্তব্য খুব স্পষ্ট। যদি এখানে কেউ রোহিঙ্গা বা বাংলাদেশি থাকে তাহলে তাদেরকে ডিপোর্টেশনের ব্যবস্থা করুক সরকার, তাতে তাদের আপত্তি নেই। কিন্তু যারা ভারতীয়, যাদের থেকে এই সরকার ভোট নেয়, তাদেরকে এই হয়রানি করা কেন? যারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে এদেশে ঢুকেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিক পুলিশ।
কিন্তু বাংলা বললেই যেন বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া না হয়, এটাই আর্জি দিল্লির বাঙালি বস্তির। নিউজ 18 বাংলা। আর এদিকে বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি আগামীকাল চট্টগ্রাম কোর্টে জামিন মামলার শুনানি হবে। তবে তার আগে অসুস্থ চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ বিকল্প প্যানেল করা হয়েছে। সনাতনী জাগরণ মঞ্চ চিন্ময়ের জন্য বিকল্প প্যানেল করেছেন। 25 জন আইনজীবীর প্যানেল করা হয়েছে। প্যানেলে 15 জন ঢাকা আদালতের আইনজীবী এবং চট্টগ্রামের 10 জন আইনজীবী, সব মিলিয়ে 25 জন আইনজীবীর প্যানেল করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের জন্য, যে বিকল্প প্যানেল তৈরি করেছে সনাতনী জাগরণ মঞ্চ। আর অশান্ত বাংলাদেশ থেকে একের পর এক অনুপ্রবেশ ঘটছে। সেই অনুপ্রবেশকারীদের মধ্যে জঙ্গি নেই তো? থাকা স্বাভাবিক, অন্তত গোয়েন্দারা বলছেন। এবং তারা যে আসছে তাদের ফান্ডিং কোথা থেকে আসছে? আমাদের দেশে জঙ্গি কার্যকলাপের ফান্ডিং হচ্ছে পাকিস্তান থেকে। সাব শেখ, তার পিস্তুত ভাই সাজিবুল ইসলাম, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। জেরা করে এরকম চাঞ্চল্যকর তথ্যই তো পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে সাজিবুল এবং তার বন্ধু মুস্তাকিম মন্ডলকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ভারতের 3 রাজ্য থেকে আনসারুল্লাহ বাংলা টিমের 8 জঙ্গিকে আগেই গ্রেফতার করেছে আসাম এসটিএফ। এদের মধ্যে অন্যতম বাংলাদেশি সাব শেখ, সে রাজশাহীর বাসিন্দা। এবার রাজ্য পুলিশের এসটিএফ এর জালে এই সাব শেখের পিস্তুত ভাই সাজিবুল ইসলাম এবং তার বন্ধু মুস্তাকিম মন্ডল। তাদের মুর্শিদাবাদের নওদা থেকে সোমবার গ্রেফতার করা হয়। সাজিবুলকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন ভারতে জঙ্গি জাল ছড়াতে টাকা ঢালে পাকিস্তান। পাকিস্তান থেকে দুবাই হয়ে টাকা ভারতে আসতো। টাকা ঢুকতো সাব শেখের পিস্তুত ভাই সাজিবুলের অ্যাকাউন্টে। পাকিস্তান থেকে পাঠানো টাকা বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র কেনার কাজে ব্যবহার করা হতো। জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জাসিম উদ্দিনের নির্দেশে দুবাই গিয়েছিল সাজিবুল। দুবাই থেকে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীতে যোগ দেয়। সাজিবুল এবং তার বন্ধু মুস্তাকিমকে গ্রেফতার করেছে এসটিএফ। দুজনের থেকে 4টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। তদন্তকারীদের দাবি, বেশ কয়েকজন জঙ্গির সঙ্গে চ্যাটে তারা কথাবার্তা বলেছে। সাব শেখ ধরা পড়ার পর একটি মোবাইল ফোন থেকে চ্যাট উড়িয়ে দেয়। চ্যাট হিস্ট্রি উদ্ধার করার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃত সাজিবুল এবং তার বন্ধু মুস্তাকিমকে মঙ্গলবার তোলা হয় বহরমপুর আদালতে। তাদের 14 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। গত 30 তারিখ 11টার সময় দুজন অ্যাকিউজডকে ধরা হয়। তার নাম হচ্ছে সাজিবুল ইসলাম এবং মুস্তাকিম মন্ডল। তাদের কাজকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। তাদের অভিযোগ হচ্ছে তারা কিছু বাংলাদেশি অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত এবং তাদেরকে প্রডিউস করে তাদেরকে বিরুদ্ধে 113(3) এবং 113(4), 113(5), 113(6) এবং 61 বিএনএস আর তার সাথে 14C ফরেনার্স অ্যাক্টের মামলা রুজু করা হয়েছে এবং তাকে আজকে এসটিএফ থেকে পিসি নেওয়া হয়েছে। লানেট কোর্ট 14 দিনের পিসি চেয়েছিলেন, সেটা লানেট কোর্ট অ্যালাউ করেছে এবং 14 তারিখে তাদেরকে নতুন করে আবার ফার্দার প্রোডাকশন রাখা হয়েছে। সম্প্রতি কেরল থেকে এবিটি জঙ্গি সাব শেখকে গ্রেফতার করে আসাম এসটিএফ। তাদের জালে ধরা পড়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা আব্বাস আলী ও মিনারুল শেখ। এবার গ্রেফতার সাবের আত্মীয় সাজিবুল এবং তার বন্ধু মুস্তাকিম। নিউজ 18 বাংলা। ওদেশ থেকে এদেশে এলে নথিপত্র প্রয়োজন হবে, একদম পাকা প্রমাণপত্র, এদেশের নথিপত্র। আর সেই সব নথিপত্র নিয়ে, জাল নথিপত্র নিয়ে পাসপোর্ট বানিয়ে অনেকেই চলে যাচ্ছেন বিদেশে ভারতীয় পরিচয় নিয়ে। তো এই পাসপোর্টে জালিয়াতি করছে কারা? অন্যতম মাথা মনোজ গুপ্তা। গাইঘাটায় তাকে আশ্রয় দিয়েছিলেন এক মহিলা। আবার এই মহিলার সঙ্গে এবার বাংলাদেশ যোগ পাওয়া যাচ্ছে। স্থানীয়দের দাবি, নিয়মিত এই মহিলার ঘরে আসতেন বাংলাদেশিরা। এই মহিলার কাছে মনোজকে পাঠান গাইঘাটারই বাসিন্দা তপন ভদ্র। তাঁর দাবি, বনগাঁর শ্যামল বৈরাগী নামে এক ব্যক্তির কথায় তিনি মনোজের থাকার ব্যবস্থা করে দেন। গাইঘাটার চাঁদপাড়ার ঢাকুরিয়া, এই বাড়িতেই আশ্রয় নেয় পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্তা। এখান থেকেই শনিবার মনোজকে গ্রেফতার করে পুলিশ। গত অগাস্টে এক মহিলা এই বাড়িটি ভাড়া নেন, তার ঘর থেকেই গ্রেফতার মনোজ।
স্থানীয়দের দাবি এই মহিলার ঘরে বাংলাদেশিদের আনাগোনা ছিল। আশেপাশের লোক দু একজন বলছিল উনি ওখানে বাংলাদেশের লোকের সঙ্গে যাওয়া আসা করে, বাংলাদেশের লোক আসে ওনার কাছে। বাংলাদেশের লোক আসতো? হ্যাঁ হ্যাঁ। বাংলাদেশের লোকদের সঙ্গে ওনার যাতায়াত ছিল? হ্যাঁ হ্যাঁ। মনোজ গুপ্ত যে বাড়ি থেকে অ্যারেস্ট হয়েছে ওই বাড়ির মালিক পঞ্চায়েত থেকে ভাড়াটিয়ার রাখার যে মানে অনুমতিপত্র সেটা উনি নেয়নি। ওনাকে নোটিশ করা হবে, প্রশাসনকে জানানো হবে। স্থানীয়দের দাবি গত অগস্ট থেকে গাইঘাটার ঢাকুরিয়ায় ঘর ভাড়া নেন এই মহিলা। সেই সময় থেকেই বাংলাদেশ উত্তাল হয়, বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশও বাড়ে, পাসপোর্ট জালিয়াতিরও রমরমা শুরু হয়। অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট করে দেওয়ার যে চক্র, তার মাথা মনোজকে আশ্রয়দাতা এই মহিলাও কি তাহলে চক্রের সঙ্গে জড়িত? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, আমার এক রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, দুদিন পরে চলে রাখ। ভাড়া বাড়িতে একা থাকেন, তা সত্ত্বেও নিজের ঘরে একজন অচেনা ব্যক্তিকে থাকতে দিয়ে দিলেন। কেউ একজন বললেন বলেই চেনা নেই জানা নেই এমন একজনকে নিজের ঘরে কেন থাকতে দিলেন মহিলা? কালকে মনোজ গুপ্তা এখান থেকে গ্রেপ্তার হয়েছে, আপনার সঙ্গে জানাশোনা ছিল? না স্যার, আমি চিনি না, জানি এ বাড়িতেই তো থাকতো আপনার সঙ্গে বলছে। না স্যার, উনি প্রতিদিনকে রাত্রে এসেছে, আমার এক রিলেটিভ আছে, উনি বলল দুটো দিন এখানে থাকবে, বাড়িতে একটু সমস্যা হয়েছে, দুদিন পরে চলে রাখ। এই তপন ভদ্রও গাইঘাটার বাসিন্দা। তার দাবি তিনিও নাকি মনোজ গুপ্তাকে চেনেন না। এই মহিলা আমার ছোটবেলার আমার দিদি বলে আমি ডাকি, পূর্ণিমা সাধুকা, আমাকে বললো যে একজন মানে থাকবে দুদিনের জন্য, যাকে নিয়ে আমি চলি, সে হচ্ছে শ্যামল বৈরাগী। আমার কোনো যোগাযোগ না। এই শ্যামল বৈরাগী কে? তপন ভদ্রের দাবি শ্যামল বৈরাগী বনগাঁর বাসিন্দা। মাঝে মাঝে এই শ্যামলের গাড়ি চালান তপন। তপনের দাবি অনুযায়ী মনোজ গুপ্তার থাকার ব্যবস্থা করতে বলেন শ্যামল বৈরাগী। সেই মতো বাড়ি খুঁজে দেন তপন ভদ্র। মহিলার ভাড়া বাড়িতে ওঠে পাসপোর্ট জালিয়াতির মাথা মনোজ গুপ্তা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।